নমস্কার, চলে এলাম আরেকটা ওয়ান্ডারফুল এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আজকে আমার স্পেশাল গেস্ট দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মিউজিক ডিরেক্টর, আমি বলবো ইয়াংগেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মিউজিক ডিরেক্টর ফ্রম বেঙ্গল, বিশাখ জ্যোতি। তাছাড়াও হি ইজ আ ওয়ান্ডারফুল মিউজিক ডিরেক্টর, অনেক কটা হিন্দি ছবিতে অলরেডি অ্যাজ আ মিউজিক কম্পোজার হি হ্যাজ ওয়ার্ক, প্লাস প্লেব্যাক সিঙ্গার। তো ইনক্রেডিবল ট্যালেন্ট। বিশাখ, থ্যাংক ইউ সো মাচ আজকে এপিসোডে আসার জন্য। অ্যান্ড আশা করছি প্রচুর গল্প করব আজকে আমরা এই এপিসোডে। তো থ্যাংক ইউ সুশোভন আমাকে ইনভাইট করার জন্য। আর সবথেকে বড় কথা, তোমার পডকাস্ট আমি দেখি এবং আমার বেশ ভালো লাগে, এবং তুমি বেশ সুন্দরভাবে এটা পরিচালনা করো। তো তার জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। অলরেডি আমি তোমাকে ব্যাক অফ দ্য স্ক্রিন কংগ্রাচুলেট করেছি, আমি অন স্ক্রিন আমি সুশোভনকে আবার কংগ্রাচুলেট করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা ফার্স্ট তোমার থেকে জানতে চাইবো বিশাখ, লাইক ইউ বিলং ফ্রম আ প্লেস বনগা, তো সেই জায়গাটা থেকে ছোটোবেলায় তুমি তোমার বাবাকে, ইউ হ্যাভ লস্ট ইউর ফাদার, রাইট? তো সেই জায়গা থেকে জি সারেগামাপায় আসা, অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যাজ আ এই লেভেলে নিজেকে প্রতিষ্ঠিত করা, আজকে যে লেভেলে তুমি আছো, তো এর পিছনে আই জাস্ট ওয়ান্ট টু লিসেন টু দ্য স্ট্রাগল, দ্য স্টোরি, মানে পুরো বিষয়টা যদি একটু বলো। স্ট্রাগল সেরকমভাবে আমি নিজের জার্নিকে খুব একটা স্ট্রাগল শব্দটা আমার কাছে একটুখানি কেমন একটু নেগেটিভ লাগে। স্ট্রাগল না, মানে এই লাইফটা তো আমি চুজ করেছি, তো এই লাইফটা আমার পছন্দ, সেই জন্য আমি চুজ করেছি। তো এখন প্রত্যেকের জীবনে স্ট্রাগল আছে, তোমার জীবনে স্ট্রাগল নেই? স্ট্রাগল মানে বেঁচে থাকাটাই স্ট্রাগল আমার কাছে। তো সেখানে কেরিয়ার নিয়ে আমি কখনোই খুব একটা সিরিয়াস ছিলাম না, মানে ছোটোবেলাতে তো একদমই ছিলাম না। গান বাজনা করবো বা এটা প্রফেশন করব, সেটা একদমই আমার কখনোই ইচ্ছে ছিল না। হ্যাঁ, গান বাজনা খুব ভালো লাগতো, কারণ বাড়িতে গান বাজনার পরিবেশ ছিল, গান শোনার পরিবেশ ছিল ছোটোবেলা থেকে। সেটা অবশ্যই বাবার জন্যেই। বাবা আমাকে ছোটোবেলা থেকে আমার জন্মদিনে, আমার গিফট হিসেবে আমার জন্মদিনে আমার বাবা আমাকে সিডি দিত, এই ক্যাসেট দিত। সেই সময় ক্যাসেটের চল ছিল, যেই নতুন ক্যাসেটই বেরোক না কেন, যেমন ধরো সুমন চট্টোপাধ্যায়ের নতুন তোমাকে চাই বেরোলো, প্রথম ক্যাসেটটা, মানে আমার গ্রামের বাড়ি বনগা, তো বনগাতে ওই ক্যাসেটের দোকান, বাবার স্কুলের পাশেই ক্যাসেটের দোকান ছিল, মাইকের দোকান ছিল, ক্যাসেট আর মাইকের দোকান। তো ওই বাবা যখন ঢুকতো বেরোতো স্কুলে যাতায়াতের সময়, তখন হয়তো শুনতো। বা আমার বাবা স্মোক করতো, তো ওই কী হতো, তো বাবা ওই স্কুলের মধ্যে তো স্মোক করা যেত না, বেরিয়ে স্মোক করতেন। তো ওইখানে দাঁড়িয়ে যখন স্মোক করতেন তখন গানগুলো বাজতো সারাক্ষণ, তখন তো ওরকম মাইকের দোকানে গান বাজতো, সেটা বাবার পছন্দ হতো, বাবা ওইগুলো কিনে আমাকে গিফট করতো। তো এইভাবে আমার গান বাজনা শোনাটা শুরু হয়েছে। শেখাটা তো অনেক, মানে ওটা তো সিরিয়াসলি অনেক পরে নিয়েছি আমি, শেখা ছোটোবেলা থেকেই শিখেছি, কিন্তু সিরিয়াসলি গান শেখাটা, গানটা যে শিখতে হয় বা গানটা যে রেয়াজ করতে হয়, এইটা অনেক, মানে এটা ধরো মোটামুটি ওই 14-15 বছর বয়সে যখন আমার বয়স, তখন থেকে আমি সিরিয়াসলি নেওয়া শুরু করেছি। তার আগে ইচ্ছে ছিল যে, তখন সৌরভ গাঙ্গুলি মাথায় ভূত, ক্রিকেটার হতে হবে, স্পোর্টসের উপর খুব ইন্টারেস্ট ছিল আমার, এখনও আছে। তো সেই দিক থেকে বলতে গেলে যে হ্যাঁ, মানে বাবাই আমাকে গান গাওয়ার প্রতি যে ভালোবাসা, সেটা প্রথম বাবার জন্যে জন্মায়। তারপরে এবার তো আস্তে আস্তে এক একটা ধাপ করে করে এগিয়ে যাওয়া, এবং আমি নিজেকে সত্যিই খুবই ব্লেসড মনে করি, কারণ আমার মনে হয় যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড, বা আমার মতো ট্যালেন্টেড আমি জানি না, মানে আমার থেকে অনেক ট্যালেন্টেড আমি জানি, যারা হয়তো অনেকে চেষ্টা করছে, অনেকে অনেক সাকসেস পেয়েছে, অনেক বড় সাকসেস পেয়েছে। কিন্তু আমি দেখেছি যে বাই গড গ্রেস এবং ঈশ্বরের আশীর্বাদে আমি দেখেছি যে প্রত্যেকটা স্টেজে আমি কিছু না কিছু, আমি এমন কাউকে না কাউকে আমার জীবনে পেয়েছি যে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, ইনক্লুডিং ইউ অলসো। মানে তুমি আমার জীবনে যখন এসছো, তখন আমি অন্য একটা স্টেপে জাম্প করেছি, একটা অন্য দিকের। সেরকমভাবে মিউজিক্যালি আমার জীবনের এক একটা স্টেজে এক একজন আমার মানুষ এসছে আমার জীবনে, যারা আমাকে মিউজিক্যালি এনহ্যান্স করেছে, সেই জন্য আমি খুব ব্লেসড। ওকে, ভেরি ইন্টারেস্টিং। আমাকে বলো, এই ধরো এই যে ইয়াংগেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, ঠিক আছে, খেতাবটা মানে এমন একটা খেতাব যেটার জন্য আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা জনারের আর্টিস্ট ড্রিম করে এরকম একটা খেতাবের জন্য। তো যখন তোমার নামটা অ্যানাউন্স হলো, যখন তুমি গেলে ফাইনালি স্টেজে অ্যাওয়ার্ডটা নিতে,
তো হাউ ওয়াজ দ্য ফিলিং, মানে কীরকম তোমার লেগেছে, মানে এত দিন ধরে কাজ করার পর বা এতদিন ধরে মিউজিক বানানোর পর বা এতদিন ধরে সাকসেসফুলি অনেক গান দেওয়ার পর ইন্ডাস্ট্রিকে, ডেফিনেটলি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, তো হাউ ওয়াজ ইউর ফিলিং? ওই ফিলিংটা কেমন ছিল? এই ফিলিংটা কেমন ছিল সেটা তো একটা মানে এটা তো খুবই মানে যাকেই তুমি জিজ্ঞেস করবে যারা পেয়েছে তারা বলবে এটা আউটস্ট্যান্ডিং ফিলিংস, সে তো অবশ্যই সেই ফিলিংসটা তো ছিল। কিন্তু আমি বিষয়টাকে একটুখানি ঘুরিয়ে বলি। আনফর্চুনেটলি ভারতবর্ষে শিল্পীদের কোনো তকমা নেই, মানে সরকারিভাবে কোনো তকমা নেই। যেমন ধরো তুমি চাকরি করো বা কেউ একজন লয়ার, কেউ একজন ডাক্তার, সেরকমভাবে তো শিল্পীদের তকমা নেই না। কারণ সেটা আমরা প্রথম সবার আগে বুঝতে পারি যখন আমরা ব্যাংকে যাই, লোন নেওয়ার জন্য ব্যাংকে যাই, গ্যারান্টি ব্যাংকের ইএমআই এর জন্য লোক বলে যে আপনি কি স্যালারিড? না, আমি গান বাজনা করি। তাহলে তো স্যার অনেক মানে আমাদের অনেক পেপার জমা দিতে হয়, যার ফলে যে আচ্ছা অমুক এই কন্ট্রাক্ট, এই আমার আপকামিং কাজ, এই তার কন্ট্রাক্ট, এই তার ব্যাংক স্টেটমেন্ট, অনেক হাজার একটা জিনিস। সো তখন আমার এইটা মনে হয়েছিল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড এমন একটা অ্যাওয়ার্ড ভারতবর্ষের, যেটা সরকারি অ্যাওয়ার্ড, যেই অ্যাওয়ার্ডটা সরকারের দ্বারা স্বীকৃতি পাওয়া যায় আমি একজন কম্পোজার, মিউজিক ডাইরেক্টর। মানে যারাই পেয়েছেন, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাজ এ সিঙ্গার পেয়েছে, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাজ এ কম্পোজারও পেয়েছে, আমার সিনিয়র্স যারা পেয়েছেন, আমার ইন্ডাস্ট্রিতে যারা পেয়েছেন, তারা প্রত্যেকেই মানে ইভেন এই এত বছরের কেরিয়ারে, জার্নির কেরিয়ারে শাহরুখ খান এসে এখন এজ অফ 60-তে গিয়ে পেল, এখন কারেক্ট। সো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়াটা যে একটা মানে এক্সাইটমেন্টের থেকেও একটা বড় জিনিস, মানে ওটা ইটস আ ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, মানে অ্যাচিভমেন্ট আমি ওটা ঠিক বলে বোঝাতে পারবো না। আমি একটা বিশাল কিছু অ্যাচিভ করে ফেলেছি সেটাও আমি বলবো না, বা আমি মানে ক্লাউড নাইনে ভাসছি সেটাও বলবো না। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড ইটসেলফ ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যার ফলে আমি নিজেকে খুব ব্লেসড মনে করি। এবং আমার মনে হয় যে ইয়াংগেস্ট নয়, আমি ওল্ডেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসেবেও আমি পেতে চাই, মানে সব থেকে বুড়ো মিউজিক ডাইরেক্টর যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এটাও আমি চাই। কারণ আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর, অ্যাজ এ ক্রিয়েটার আমি কাজ করতে চাই। তো সুতরাং এরকম এইগুলো মিডিয়ার তৈরি করা, কিন্তু আমি তো জানতাম না যে আমি যে সব থেকে ইয়াং বা আমি ইয়াংগেস্ট, সেটা আমি জানতাম না। কিন্তু হ্যাঁ, মানে এইগুলো শুনলে ভালোই লাগে, বেশ এনার্জেটিক লাগে। তবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার দিন যেটা হয়েছিল সেটা আমি বিশ্বাস করি, যখন আমাকে আমার ডিরেক্টর সুদীপ্ত সেন ফোন করে বললেন যে শোনো তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। আমার ধর ফালতু কথা বলছো, সারাক্ষণ তুমি খিল্লি করো আমাকে নিয়ে, এখনও খিল্লি করছে। বলে আচ্ছা ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো কালকে দুপুর 3টের সময় দেখো, যখন অ্যানাউন্সমেন্ট করবে। এই ফোনটা এসেছিল আমার রাত্রির 11:30টার সময়, আগের দিন। ওকে, তো কারণ একদিন আগে বোধহয় ওদের অলরেডি ফাইনাল হয়ে যায়, ফাইনাল হয়ে যায়। ওকে, তারপরের দিন ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করে, যারা পায় তাদের কাছে তো অফকোর্স আগে চলে যায়। রাইট। তো ওই ফিল্মের ডিরেক্টর সুদীপ্ত দা ছিলেন, সুদীপ্ত সেন মানে কেরালা স্টোরি যে ডিরেক্টর, যিনি কেরালা স্টোরির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ, তো সুদীপ্ত দা আমাকে ফোন করে, শোনো তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো। আমি বললাম তুমি বাজে কথা বলছো, ন্যাশনাল অ্যাওয়ার্ড নাই পাবো, কি বলছো তুমি? বলছে দেখো তুমি তাহলে বিশ্বাস করো, যদি না করো তাহলে তুমি কালকে দুপুর 3টের সময় যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন শুনো। ঠিক আছে, আমি সবার ফার্স্টে, আমি তো কাউকে ফোন করিনি, এক্সকিউজ মি, যতক্ষণ না নিজে দেখছো নিজে। আমি সবার আগে আমি আমার মাকে ফোন করেছিলাম, শোনো এরকম একটা কথা বলছে, আমি জানি না ঠিক কি ভুল, হতেও পারে ভুল, কিন্তু আমি জানি না কি কেন বলছে, কি জন্য বলছে, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার বললো এটা, জানো তো। তো সেটা বলার পরে, শোনার পরে আমি তো শুয়ে পড়লাম, মানে রাত্রিবেলা এসছে ফোন, আমি তো শুয়ে পড়লাম। শোয়ার পরেও মানে মাথার মধ্যে ঘুরছে, কেন হঠাৎ এরকম খিল্লি তো করবে না, সেই মানে খিল্লি করতে পারে, বাট এটা একটু খিল্লিটা করবে না, একটু আউট অফ দ্য বাস্কেট খিল্লি। মানে আমাকে বলতেই পারে এই যে আমি যখন ঢুকি, যখন বলে এই যে ইন্ডিয়ার এই যে হ্যানজিমার চলে এসছে, কোচি হ্যানজিমার, এইসব বলে খিল্লি করে, সেগুলো ঠিক আছে, কিন্তু এরকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে খিল্লি করবে সেটা আমি খুব একটা ভাবিনি। কিন্তু তারপরের দিন ন্যাচারালি যখন 3টের সময় ওইটা অ্যানাউন্সমেন্ট হলো এবং সেটা ইউটিউবে লাইভ হলো, দূরদর্শনে লাইভ দেখালো,
সেটার পরে মানে আমি কি বলবো, কাকে বলবো, কি বলবো, আমি কিছুই বুঝতে পারি, মানে আমার সিরিয়াসলি তখন গা হাত পা মানে কাঁপছিল বাকরুদ্ধ মতো একটা ব্যাপার। হ্যাঁ মানে বাকরুদ্ধ ঠিক আছে, আমি গা হাত পা কাঁপছিল আমার, মানে সিরিয়াসলি আমার গা হাত পা কাঁপছিল, যে আমার নিজের কানে এবং নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না যে এরকম একটা বড় অ্যাওয়ার্ড মানে আমি পাচ্ছি এবং আমাকে দেওয়া হচ্ছে, মানে আমি জানি না মানে আমি সেটা যোগ্য কিনা, এই সবই ঈশ্বরের সবই আশীর্বাদ। হ্যাঁ আমার মনে হয় এটা। উনি না না চাইলে ডেফিনেটলি এই যে যোগ্যর কথাটা বললে, ডেফিনেটলি তুমি, আমি অনেক বছর ধরে তোমায় ফলো করি, অনেক বছর ধরে তোমার মিউজিক আমি শুনি। আই এম শিওর আপনারা সবাই শোনেন বিশাখের মিউজিক, ইনক্রেডিবল, মানে মিউজিক সেন্স বা মিউজিক যে ব্যাপারটা, তুমি ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমার শোনা। সেইটা ওরকম ভাবে ওয়ান অফ দ্য বেস্ট। আমি এইবার না, এবার দেখো ব্যাপার হচ্ছে ভগবানের আশীর্বাদ তো বটেই, তার সাথে ট্যালেন্ট যেটা রয়েছে তোমার, যেটা তোমার মধ্যে ইউএসপি, এত সুন্দর সুন্দর মিউজিক বানানোর, উপহার দেওয়ার আমাদের সবাইকে। সো দ্যাট ইজ সামথিং আই থিঙ্ক উইচ হ্যাজ ওয়ার্কড, যেটা আমারও মনে হয়। হ্যাঁ আমি দেখো, আমি অন্য কোনো অ্যাওয়ার্ড আমাকে পেলাম কি না পেলাম সেটা নিয়ে, মানে যেরকম ধরো আমি তোমাকে একটা আমাদের এক্সাম্পল বলছি, যে কেরালা স্টোরি এত বড় সাকসেস পেলো, এত বড় বিজনেস, 550 কোটি 600 কোটি টাকার বিজনেস করলো, রাইট, নট এ সিঙ্গেল নমিনেশন পেলো কেরালা স্টোরি। খুব সারপ্রাইজিং। হ্যাঁ ফিল্ম ফেয়ার থেকে না অন্য কোনো অ্যাওয়ার্ড থেকে কোনো রকম যায় আসেনি, মানে আমার কিছু যায় আসেনি। আমি জানি না বাকিদের, আমার টিমের কিছু এসেছে কিনা, আমার কিছু যায় আসেনি, কারণ আমি কোনো অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না। আমার অ্যাওয়ার্ডটা হচ্ছে যে ধরো আমার কোনো একটা ক্রিয়েশন, যেই গানটা কোনো একটা জেনজি বা কোনো একটা ইয়াং জেনারেশন ছেলে সেই গানটা গাইছে, বা সেই গানটার জন্য সে আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করছে যে দাদা তোমার এই গানটা অসাধারণ লেগেছে, আমি কি এটার জন্য কভার করতে পারি, ওইটা আমার কাছে অ্যাওয়ার্ড। হ্যাঁ মানে আমি তোমায় বলছি, যখন আমার খুব ভালো লেগেছিল যখন এই যে নন্দী সিস্টার্সরা আমার এই তোমার কেরালা স্টোরি গানটা কভার করেছিল, ইট গোজ ভেরি ওয়েল অন ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে। আমার বেশ ভালো লেগেছিল যে এই তো এরা জেনজি, এরা ইয়াং জেনারেশন, এরা করছে মানে নিশ্চয়ই এদের আমার কাজটা ভালো লেগেছে, সেই জন্য হচ্ছে, ওটাই আমার কাছে অ্যাওয়ার্ড। লোকে যখন শোনে আমার গান, আমি যখন দেখি যে হ্যাঁ ঠিক অনেক লোক শুনছে, প্রচুর লোক রিলস করছে, ওটা ওর থেকে বড় অ্যাওয়ার্ড কি? মানুষের আশীর্বাদ। আমার মনে হয় বাস্তারেরও একটা গান আমি শুনেছিলাম যেটা অনেক বেশি ট্রেন্ডিং হয়েছিল, অ্যান্ড যেটা অনেকে রিলস বানিয়েছিল, ওই জাভেদ গেয়েছিল, জাভেদ আলী, বন্দে বিরাম। ওটা বাস্তারের, ওটা অ্যাকচুয়ালি ওটা একটা আমাদের ভুলের জন্য হয়েছিল, সেটা আমরা জানতাম না। সেটা হচ্ছে মানে ওই গানের মাঝখানে যে ভিডিওটা তৈরি হয়েছিল, সেই ভিডিওতে প্রচুর ইন্ডিয়ান আর্মিদেরকে যে ওই যে মাওবাদী যারা, তারা মাওসিস্টরা যে মারছে, সেই ফুটেজগুলো রাখা হয়েছিল। তো ওই ফুটেজগুলোর জন্য ইউটিউব ওটাকে ডাউন করে দিয়েছিল, মানে ওটাকে হ্যাঁ মানে প্রমোট করতেই চাইনি। তো যা ওটা আমাদের ভুল ছিল, আমরা জানতাম না, মানে যা হয় আর কি, নতুন ছিল বিষয়টা, আমরা জানতাম না খুব একটা, তো সেই জন্য। কিন্তু ওটা রিলে গানে খুব রিলস, আমি বলছি প্রচুর রিলস করেছে লোকে বানিয়েছে। হ্যাঁ ওটা ওই কি বলে দেশাত্মবোধক গান, কারেক্ট, ওটা খুব ট্রেন্ডিং ছিল, সেই জন্য ওই যখন ওই 26শে জানুয়ারি 15ই আগস্ট ওইগুলো আসে, তখন মানুষ ওগুলো দিয়ে খুঁজে বার করেন, they create the reels. গ্রেট। আমাকে বলো, হিন্দিতে তো লাইক ইউ আর লাইক বলিউডে বা হিন্দি ফিল্মসে এত বছর ধরে ইউ আর ডুইং, মানে অলরেডি আমার মনে হয় মোর দ্যান 10টা সিনেমায় অলরেডি ইউ হ্যাভ ওয়ার্কড, মানে হিন্দিতে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে তো কেরালা স্টোরি ডেফিনেটলি ইজ সামথিং উইচ ইজ মাইন্ড ব্লোয়িং। তারপর বাস্তার, আরও আমি জানি তোমার আরও মুভিজ, সিনেমা, এক্সাইটিং ফিল্ম আসছে, যেগুলো আমি এখন বলতে পারবো না, কারণ ওগুলো বলা বারণ। তো আমার যেটা প্রশ্ন তোমাকে, যে বাংলায় কেন নয়, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশাখ জ্যোতি অ্যাজ আ মিউজিক কম্পোজার, অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আসছে না কেন, মানে ওয়্যার ইজ দ্য রেস্ট্রিকশন? আমি ওটা একটু জানতে চাই। দেখো বাংলা ফিল্মে আমার মনে হয়, যেটা আমার মনে হয়েছে, যে প্রথম তো আমি এখানে থাকি না, যার ফলে এখানে না একটা মানে, সেটা দেখো বম্বেতেও কাজ করে। আমি বলছি, যেমন সালমান খানের একটা লবি আছে, শাহরুখ খানের একটা লবি আছে, করণ জোহরের একটা লবি আছে, ইয়াশরাজ ফিল্মসের একটা লবি আছে, আদিত্য ধারের একটা লবি আছে, সেটা একটা লবি আছে, ইন্ডিয়ান ক্রিকেট টিমেও ওইটা আছে। হ্যাঁ মানে প্রত্যেকে তার নিজের লবি, বেসিক্যালি লবি শব্দটা আমরা নেগেটিভ ওয়েতে নিই। লবি মানে ধরো
আমি তোমার সাথে বেশি কমফোর্টেবল, কারেক্ট, তাহলে আমি তোমার সাথেই কাজ করবো। কারেক্ট, সো দিস ইজ মাই লবি, দিস ইজ লবি, দিস ইজ লবি। তো সেই লবিতে ঢুকতে গেলে মানুষের সাথে যতটা মিশতে হয় বা টাইম স্পেন্ড করতে হয়, সেই সময়টা আমি পাইনি দিতে কলকাতাতে, কারণ আমার জার্নি শুরু হয়েছে বম্বে থেকে। তো যার ফলে সেটা একটা আমার বলতে পারো যে মাইনাস পয়েন্ট, যে আমি বেশি কলকাতাকে সময় দিতে পারিনি। কলকাতার যারা সেই সময় যারা কাজ শুরু করেছিল, যারা এখন বেশ বড় নাম হয়েছে, যারা ভালো কাজ করছে, তাদেরকে আমি সেই সময় দিতে পারিনি, বা তাদের সাথে আমি সেই রকম গাঢ় বন্ধুত্ব করতে পারিনি, বা তাদের লবিতে আমি ঢুকতে পারিনি, সেটা একটা জিনিস। আর দ্বিতীয় যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড তো থাকেই, আর মেইন যেটা সেটা হচ্ছে বাজেটের একটা সমস্যা থাকে আমার মনে হয়। সবাই এটা ভেবে নেয়, বিশেষ করে যারা কলকাতায় থাকে তারা এটা ভেবেই নেয় যে মানে মেবি আমি হয়তো অনেক এক্সপেন্সিভ হব, কাজ হয়তো মেবি হবে না বা করবো না, বা এরকম কিছু একটা ভেবে নেয়। সেটা আমি জানি না, সেটা তাদের ব্যাপার, তারা জানে। কিন্তু ডেফিনেটলি আমায় যদি কখনো বলা হয় তখন ডেফিনেটলি আমি করবো, কেন করবো না? আমি বাঙালি, আমি বাংলার ছেলে, আমি বম্বেতে কাজ করছি, আমি কেন বাংলায় ছবি করবো না? অফকোর্স আমি পয়সার জন্য তো বাংলায় ছবি করবো না, কারণ তুমি নিজেই জানো যে পুরো বাংলা ছবির একটা মিউজিকের যা বাজেট থাকে, আমার হিন্দি ছবির একটা গানের বাজেট তার থেকে বেশি থাকে। তো মানে পুরো বাংলা ছবির বাজেটটা হিন্দিতে একটা গানের সেগমেন্টেই, না পুরো বাংলা ছবির বাজেট না, পুরো বাংলা ছবির মিউজিকের বাজেট, গানের বাজেট বল, ফিল্মের বাজেট বল, ফিল্মের বাজেট তো অনেক থাকে, মিউজিকের বাজেট, হ্যাঁ মিউজিকের বাজেট যা থাকে, তাতে আমার মনে হয়, মানে আই এম নট টকিং লাইক জিদ্দা মিউজিক করছে বা বম্বে থেকে কাউকে নিয়ে এসে মিউজিক করছে, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি যে ওভারঅল মিউজিকের বাংলা ছবিতে আমার বন্ধু বান্ধবরা যারা কাজ করে তাদের থেকে যা আমি শুনেছি, যা বাজেট থাকে, সেটা আমাদের বম্বেতে একটা গানের থেকে অনেক বেশি। তো আমার এফার্টটা সেটাই থাকবে বাংলা ছবি করলে। এরকম না যে কোথা থেকে আমি কম কিছু রেমুনারেশন পাচ্ছি বলে আমি তো সেখানে এফার্ট কম দেবো। আমার ইমোশনসটা কলকাতা বা বাঙালিদের প্রতি, যেহেতু বাংলা কালচারের প্রতি আমার অনেক বেশি, সেই জন্য আমি করতে চাই যদি কখনো সুযোগ পাই। ওকে, দ্যাটস গ্রেট। খুব ইন্টারেস্টিংলি আমি নোটিস করছি যে তুমি ইউ আর ওয়ারিং লট অফ ডায়মন্ডস, মানে তোমার প্রচুর ডায়মন্ডস, জুয়েলারিজ। তো মানে আমার চোখটা ডায়মন্ডসের দিকে যাচ্ছে। তো আমি যেটা জানতে চাই তোমার কাছে, এটা কি মানে ডু ইউ বিলিভ ইন অ্যাস্ট্রোলজি, বা এটা কি সেই পারপাসে, নাকি ইউ আর ফ্যাসিনেটেড অ্যাবাউট ডায়মন্ডস, মানে এর পেছনে যদি একটু শুনি আর কি। অ্যাস্ট্রোলজি, অফকোর্স আমি অ্যাস্ট্রোলজি বিলিভ করি, আমি তোমার ঈশ্বরে বিশ্বাস করি। আমি অ্যাস্ট্রোলজি তো বেসিক্যালি অ্যাস্ট্রোলজি, মডার্ন অ্যাস্ট্রোলজি তো এখন অনেক সায়েন্স, আমি আগের অ্যাস্ট্রোলজি নিয়ে বলতে পারবো, বাট মডার্ন অ্যাস্ট্রোলজি ইজ ভেরি সায়েন্টিফিক ওয়েতে করা হয়, মানে তোমার জন্ম ছক দেখে তোমার কি, সেগুলো দেখে পুরোটা বলা হয়। তো আমি সেই অত ডিটেলসে যাচ্ছি না, বাট আমার বাড়ির লোক আমাকে বলেছে পড়তে, বা আমার যে ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে তিনি আমায় বলেছেন। আর ডায়মন্ডস আমার এমনি ভালো লাগে, ডায়মন্ডস আমার পড়া, মানে আমার অ্যাস্ট্রোলজার আমাকে ডায়মন্ডস পড়তে বলেছে যে তুমি ডায়মন্ডস পড়লে তোমার এমনি ডায়মন্ডস হচ্ছে শুক্র এত স্ট্রং থাকলে ডায়মন্ডস পড়তে বারণ করে অনেক সময়, কারণ মানে এক্সট্রা ম্যারিজুয়াল অ্যাফেয়ার হয়। আমি তখন বিয়েই করি, তো এক্সট্রা ম্যারিজুয়াল অ্যাফেয়ার করতে হবে। আচ্ছা, কিন্তু বলে সেটা, কিন্তু আমার মনে হয় যে আমার ডায়মন্ড পড়লে আমার ভালো লাগে। আমার মানে কি বল, মানে আমাকে মেবি আমি হয়তো ওটা হয়তো আমার একটা কি বলবো, ওটা আমি কি বলে ওটাকে, যে আমার হয়তো ওটা একটা ওই বলে না অন্ধবিশ্বাস বা কিছু একটা সামথিং, যে হ্যাঁ মানে ইউ ট্রাস্ট আ লট। হ্যাঁ, মানে ডায়মন্ড পড়লে আমাকে হয়তো ভালো হবে বেশি, হ্যাঁ ভালো হবে, বা আমাকে দেখতে ভালো লাগবে, বা এরকম কিছু সামথিং যেটা আমি বিলিভ করি, সেই জন্য আমি। আচ্ছা, এই যে বিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে তুমি বললে, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, লাইক বিশাখ জ্যোতি এত সাকসেসফুল একজন মিউজিক কম্পোজার, এত ভালো একজন প্লেব্যাক সিঙ্গার, ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো বিশাখ জ্যোতি প্রেম মানে কখনো করেছে, বা প্রেম নিয়ে বিশাখ জ্যোতির কি থট? দেখো, এটা প্রেমে আমি সবসময় বিশ্বাস করি, কিন্তু সমস্যা কি জানো তো, সমস্যা হচ্ছে এটা খুব সিরিয়াস নোট, সেটা হচ্ছে আজকাল প্রেমটা বড্ড ছাপড়ি এবং নিব্বাদের মতো হয়ে গেছে। আই এম সরি, মানে এটা খুবই মানে জেনজি ল্যাঙ্গুয়েজ, ছাপড়ি অ্যান্ড নিব্বা, মানে প্রেমটার ঘরের মধ্যে নেই, প্রেমটা এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। মানে আমি তোমাকে কতটা ভালোবাসি
সেইটা এখন পুরোটাই সোশ্যাল মিডিয়াতে দেখানো কেন্দ্রিক হয়ে গেছে। সো আমি সেই প্রেমটাতে বিশ্বাস করি না। আমার প্রেমটা হচ্ছে সেই পুরোনো আমলের প্রেম, সেই চিঠি লিখবো, চুপি চুপি দেখা করব, সেরকম প্রেম। এবার এটার জন্য আমি আমার মায়ের কাছে ঝাড়ও খেয়েছিলাম একবার। হ্যাঁ, মানে আমি ধরো আমার যখন 30 হয়ে গেছে, তারপরে আমার মা আমাকে ঝাড়ছে যে তুমি প্রেম করছো, তুমি আমাদেরকে জানানোর মনে প্রয়োজন করলে না। আচ্ছা, মানে এইরকম আর কি। মানে আমার মনে হয়েছে যে ঠিক আছে, যে প্রেম করলে যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ ইটস ভেরি সিরিয়াস, তখন আমি বলবো, তখন আমি জানাবো। আগে থেকে মানে হয়তো ডেট করছে, তার আগে থেকে হাত ফাত ধরে সে ফেসবুকে ছবি ফবি দিয়ে, এটা হয়ে গেল প্রেমের আগের পর্যায়ে। এবার বিয়ের পরে মানে তুমি আজকাল এই রিসেন্টলি কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেইছো প্রবলেমস, সেখানে বিয়েতে আমার মনে হয় যে বিয়েটা খুব না, মানে সম্পর্কটা খুব গোপন কোথাও একটা গিয়ে রাখা উচিত। সেখানে সম্পর্কটা যদি মাঠে হাঁড়ি ভাঙার মতো হয়ে যায় ওপেনলি, তাহলে খুব খারাপ। মানে তাহলে বাথরুমে এরপরে দেখা যাবে আমি চান করছি, ওরা দরজা খুলে দাও, আমার বউ আমার বাথরুমে, এই তুমি চান করছো, একটু হেসে দাও, স্মাইল করে হ্যালো বলে দাও, এটা খুব মুশকিল। এটা আমি পারবো না, প্রথম কথা। আর আমার খুব ভয় ডিভোর্সে। আচ্ছা, আমি আশেপাশে যা দেখছি, কারণ আমি ওই ডিভোর্সে খুব একটা বিলিভ করি না। আচ্ছা, মানে আমি যদি কারোর সাথে থাকতে চাই, তাহলে আমি তার সাথেই থাকবো। আচ্ছা, তো ওইটাতে আমার, সেটা যদি তাতে যদি একটু দেরিও হয় কোনো অসুবিধা হ্যাঁ, তাই বলে এটা নয় যে আমি মানে সম্পর্কে একটা খুব মানে খারাপ সিচুয়েশন হয়ে গেছে তারপরেও সেটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছি, সেটা নয়, সেরকম নয়। হ্যাঁ, কিন্তু হেলদি রিলেশনশিপ। হ্যাঁ, মানে আমি চাই, আমি ঈশ্বরের কাছে সবসময় এটা প্রার্থনা করি যে যার সাথেই থাকি না কেন জীবনে, ফাইনাল যখন থাকবো সেটা যেন একদম ওটাই ফাইনাল। তার আগে আমি জীবনে কি করেছি, কত প্রেম করেছি, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু যার সাথে আমি থাকবো সেই জন্য আমার জীবনের শেষ মানুষটা, ওইটাই ফাইনাল হয়। হ্যাঁ, ওইটা ফাইনাল হয়। কারণ ওইটাতে আমি বিশ্বাস করি, কারণ আমার মা বাবাকে আমি দেখেছি, আমার মা বাবা আমি ছোটবেলা থেকে দেখেছি, আমার বাবা ম্যাক্সিমাম আমার মায়ের সাথে ঝগড়া হতো আমাকে নিয়ে। মানে আমার পড়াশুনো, আমাকে তো মা বকলো, আমার বাবা আমার প্রতি খুব কি বলে খুব সেন্সিটিভ ছিল। তো যার ফলে আমাকে মা হয়তো বকলো, মারলো, সেটা তো আমার বাবা মায়ের সাথে ঝগড়া করতো, তুমি কেন ওকে বকলে, তুমি কেন ওকে এরকম, তুমি এইভাবে বোঝাতে পারতে। কারণ বাবা যেহেতু স্কুল টিচার ছিলেন, বাবা ওই বাচ্চাদের নিয়ে স্টুডেন্ট নিয়ে ইয়ে করতে বলে ওইভাবে মাকে অনেক সময় বলতো। কিন্তু তারপরে কি হতো, ওই সন্ধ্যেবেলা যখন বাবা স্কুল থেকে আসতো, তখন মায়ের জন্য একটা গিফট নিয়ে আসতো। আর কোনোদিন আমি আজ পর্যন্ত মাকেও শুনিনি আমি বাবার নাম ধরে ডাকতে, আর বাবাকেও শুনিনি মায়ের নাম ধরে ডাকতে। বুঝতে পেরেছো? আর এখন জেনারেশন তুই নাম ধরে ডাকা মানে ইটস আমি জানি না, আমার মাথা জেনজি কাইন্ড, খিরে, মানে একসাথে সিগারেট খাচ্ছে, এই দাদা মুখ থেকে নিয়ে সিগারেটটা খেয়ে নিল। মানে আমি আমার গার্লফ্রেন্ডকে যদি সিগারেট খেতে বারণ করি, সে আমাকে ছেড়ে যদি চলে যায়, মানে এটা আমি হতেই পারে যে আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম যে তুমি সিগারেটটা ছাড়ো, না হলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। সে বললো দূর, সিগারেট ছাড়ো, তোমাকে ছেড়ে দিলাম। মানে এইরকম একটা লেভেল হয়ে গেছে, আমি এটা নিতে পারবো না, সরি। তার থেকে একা বাঁচা, একা মরা ভালো। বুঝতে পেরেছি। আমাকে বলো, লাইক এই যে ধরো বিদেশে যে শোগুলো তুমি করো, আমি জানি তুমি বছরে অ্যাটলিস্ট 50 থেকে 60টা শো করো শুধু বিদেশে। এবার বিদেশে শো করা আর মানে ধরো, অ্যান্ড আমি এটাও জানি যে এমন অনেক আর্টিস্ট আছে যারা ড্রিম করে, এটা অ্যাসপায়ার করে যে আমি বিদেশে গিয়ে প্রচুর শোজ করবো, বাট সামহাউ ডিউ টু সাম রিজন তারা সেটা অপরচুনিটি পায় না বা করতে পারে না। তো এই যে তুমি ধরো এতটা বিদেশেও এতটা ফেমাস, তুমি ক্যানাডা, US, তোমার ইউ আর আ গুড নেম ওখানে, তো ইন্ডিয়াতে শো করা, বিদেশে শো করা, মানে দুটোর মধ্যে কি পার্থক্য কিছু তুমি পাও, নাকি দুটো তোমার লাগে যে না তো ঠিক আছে, স্টেজটা শুধু আলাদা হয়ে যায়? মানে ওইখানে যে লেভেলের ওয়েলকাম তুমি পাও বা ওইখানে যে লেভেলের অডিয়েন্স বা ক্রাউড তুমি পাও, ইন্ডিয়াতে যখন তুমি করো সেইটা মানে স্পেশাল ফিলিং কিছু হয়? আমি ওটা জানতে চাই। দেখো, বিদেশে তো আমি প্রায় 2010 সাল থেকে যাচ্ছি, মানে আমার শোয়ের জার্নি শুরু হয়েছে বিদেশে, আউট অফ ইন্ডিয়া। আমার প্রথম সারেগামা পায়ের পরে আমার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইটে চাপাই আমেরিকার জন্য, ইউএসের জন্য। ফার্স্ট ট্যুর থাকে আমার নর্থ আমেরিকার ট্যুর, ইউজ ট্যুর, সেটা মানে বিশাল মিউজিশিয়ানস, প্রচুর টিম, তাম ঝাম নিয়ে। তো 2010 থেকে 2014-15 পর্যন্ত, 14-15 পর্যন্ত ইউএসের মার্কেটটা, মিউজিকের মার্কেটটা আমি বলছি, শোয়ের মার্কেটটা, বিশেষ করে বাঙালিদের মধ্যে আমি বলছি,
কোথাও একটা খুব ক্লাস ছিল, আচ্ছা, যেটা আমি ফিল করেছি। মানে Feel ধরো করেছো। আর্টিস্ট চুজ করা বা কি আর্টিস্টকে নিয়ে যাবে, এখন যেটা হয়ে গেছে, যেটা আমি এখন ফিল করছি, মানে একটু মাস হয়ে গেছে। হ্যাঁ মানে মাস না, ঠিক আছে, এখন হয়ে গেছে যে ওই মেদিনীপুরের মাচাটাও এখন মানে তোমার আমেরিকা হয়ে গেছে। মানে ওই মেদিনীপুরের মাচাতে যেই ছেলেটি গান গেয়ে নেচে নেচে গাইছে, চুল লম্বা, ঝাঁকড়া ঝাঁকড়া এরকম নাচিয়ে গাইছে, সেই ছেলেটাও গিয়ে আমেরিকাতে গাইছে। মানে তখন আমার মনে হয় যে এই গানটা, এবং খুবই বেসুরও গাইছে। মানে তার মানে এটা নয় যে ভালো আর্টিস্টরা যাচ্ছে না, অফকোর্স যাচ্ছে, হ্যাঁ, ভালো আরে অফকোর্স অনেকে যাচ্ছে, অনেকে কিঞ্জল যাচ্ছে, যায়, হ্যাঁ রাইট, আরো অনেকে যায়, অনেকে যায়। প্রচুর ভালো ভালো আর্টিস্ট যায়, কিন্তু তার মধ্যে এরকম কিছু বেনজল যারা মার্কেটে ঢুকে গেছে, এইটাতে আমার খুব প্রবলেম। হ্যাঁ। এবং যার ফলে ফর্চুনেটলি বা মানে আমি খুব ব্লেসড, বারবার আমি তোমায় বলছি যে আমি ভীষণ ব্লেসড। গত 3 বছর আমি তোমায় বলছি, আমি হাতে গুনে বাঙালি শো করেছি। মানে দুর্গাপুজোর শো আমি প্রায় গত 3 বছরে হাতে গুনে হয়তো 10টা কি 12টা করেছি আমেরিকাতে। মানে হয়তো 3 বছরে আমি একবার আমেরিকার বাঙালিদের জন্য ট্যুর করেছি। কিন্তু আমি গত 3 বছরে বা গত 2000 কোভিডের পর থেকে ম্যাক্সিমাম আমি যা শো করছি সেইগুলো কিন্তু হয় অবাঙালি অথবা আমেরিকান। এইবার আমি বহু বছর ধরে আমার একটা ইচ্ছে ছিল যে আমি ওই বেলটার মধ্যে ঢুকব। মানে বাঙালিদের বাংলা গান তো আমি শোনাবই। এবার ধরো আমি ওখানে গিয়ে আমি গাইলাম তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে, এই যে ডাইনামিক্স বা এই যে এক্সপ্রেশন, আমি কি গাইছি সেটা বুঝতে গেলে সামনের অডিয়েন্সকে তো বুঝতে হবে গানটা একটু। এবার সেখানে গিয়ে কি একটা এই গানটাই গাইছে, তুমি কত যে দূরে, এই এরকম করে গাইছে, সেইখানেও লোকে আনন্দ করছে। তখন আমি কনফিউজড হয়ে যাই যে তাহলে মানে ওরা আমার গানটাও শুনছে বা ওটাও শুনছে, এই XYZ এর গানটাও শুনছে, এরকম লেভেলের আর্টিস্টের, আবার ওর গানটাও শুনছে। মানে আমি তখন সত্যি কনফিউজড হয়ে যাই। মানে আমি বুঝতে পারছি, মানে আমি কাউকেই ছোট করছি না, বুঝতে পারছি, আর্টিস্টই ছোট নয়, মানে সবার প্যাটার্নটা আলাদা। হ্যাঁ, মানে তার জন্য তো আছে, মানে রিক্সা তো চড়বে লোকে, রিক্সা না চড়লে তাহলে রিক্সাওয়ালা বাজবে কি করে? কিন্তু তাই বলে কেউ একটা রিক্সা চড়ছে, তাকে হঠাৎ করে আজকে সকালে রিক্সা চড়ছে, কালকে বিকেল বেলা দেখছি হঠাৎ মার্সিডিজে ঘুরে বেড়াচ্ছে, এটা মানে ড্রাস্টিক্যাল জার্ক, এটা আমি নিতে পারছি, এটা অনেকেই নিতে পারছে না। যারা ভালো শিল্পী, যারা মানে আমি নিজেকে ভালো শিল্পী বলে বলছি না, মানে আমার ভালো কি খারাপ সেটা বাকি লোকরা বলবে, কিন্তু যারা আমি মনে করি যাদেরকে ভালো শিল্পী, তাদের সাথে যখন আমার কথা হয়, এই আলোচনায় হয়, তখন কিন্তু তাদের ওই একই প্রশ্ন, না বিশাখ দাগো, না বিশাখ, মানে মানে পুরো মার্কেটটা ডিস্টার্ব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যে কাকে নিয়ে গিয়ে প্রোগ্রাম করাবে এবং কোন আর্টিস্টটাকে গাইবে, সেইটা মানুষ এখন তুল্যমূল্য করছে তার রেমুনারেশন দিয়ে। আচ্ছা, ও সস্তায় গাইছে, ঠিক আছে, পুজোতে একটা খাওয়া হবে, একটু মজা হবে, একটু নাচানাচি হবে, ওতেই হয়ে যাবে। বিষয়টা হয়ে গেছে এই খাওয়া দাওয়া নাচানাচি, এটাতে হয়ে গেছে। গান শোনাটা অফকোর্স, মানে আমি আমেরিকার এমন বিদেশের এমন অর্গানাইজেশনের জন্য শো করেছি, যাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি আনপ্লাগড গান গেয়েছি। তারা শুধু শুনেছে, 3 ঘন্টা শুধু শুনেছে, শুধু আমি আর একটা পিয়ানো, কোনো নাচ হয়নি, কোনো কিছু নাচ নেই। তো আমি দেখলাম যে পুরো বিষয়টাতে আমি এরকম অনেক প্রোগ্রামেই আমি করেছি, যেরকম প্রচুর অর্গানাইজেশনের জন্য আমি শো করেছি, যেখানে গিয়ে আমি হয়তো হার্ডলি হয়তো 15 মিনিট বা 10 মিনিট হয়তো নাচের গান গিয়েছি, বাকি পুরো 2.5 ঘন্টা বা 2 ঘন্টা আমি ননস্টপ ওই লেভেলের গান গিয়েছি, যেই লেভেলের গানগুলো আমি গাইতে চাই, বা আমার মতো যারা ভালো গান বাজনা করতে চায় তারা গাইতে চায়, এবং লোকে সেগুলো শুনেছে বসে এবং এনজয় করেছে। হ্যাঁ, এইবার এইটা আমি মানে অনেক জায়গাতেই দেখেছি যে প্রোগ্রাম করতে গিয়ে যে 4-5টা গান শুনলো, তারপরে এই নাচ 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 নাচ,
নাচবে সবাই, তেমন কোনো আপত্তি নেই, নাচবে তো অবশ্যই, ওটা তো মজা করার জন্যই এসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 2 ঘন্টা আমি তো ডিজে নই, কারেক্ট, আমি 2 ঘন্টা ধরে তাকে ঢাপচিপ ঢুপচুপ ঢাপচিপ ঢুপচুপ এটাই করিয়ে দিয়ে যাবো। তাহলে আমি যে এই যে 30 বছর ধরে গান বাজনা শিখলাম, আমার যে গান বাজনার যে আমার যে জানা, আমার যে শিক্ষা, সেটা তো আমি ওদেরকে দেখাতে যাচ্ছি বা শোনাতে যাচ্ছি, এবং সেটা এন্টারটেনমেন্টের মাধ্যমেই। আমি জাহির করে দেখো আমি এটা জানি তোমাকে শোনাচ্ছি, এটা নয়, বুঝতে আমি এন্টারটেনিং করার জন্যই যাচ্ছি, কিন্তু আমি আমার বেস্টটাও তো দিতে চাইছি। ওটা তো খিদে রাইট। হ্যাঁ, তুমি যদি সারাক্ষণ ম্যাগি খেতে যাও আমার থেকে, হবে না, তাহলে তো আমি পারবো না। এবার ম্যাগিটা আমি ছোট করছি না, ওই রাত্রিবেলা ম্যাগিটার দরকার হয় খিদে পেলে, কিন্তু বাকি খাবারগুলো ম্যাগি খাচ্ছ তাহলে তো মুশকিল। রাইট, বাকি খাবারগুলো তো হ্যাঁ, কখনো কখনো তো বিরিয়ানিও খেতে হবে, কখনো কখনো তো ডাল ভাতও খেতে হবে, কখনো কখনো আবার একটু চাইনিজও খেতে হবে, সবই খেতে হবে। সারাক্ষণ সকাল থেকে ব্রেকফাস্টও ম্যাগি, দুপুরে লাঞ্চও ম্যাগি, নাস্তাও ম্যাগি, আবার রাত্রে ডিনারও ম্যাগি, তাহলে কি করে হবে? এই ভ্যারিয়েশনটা তাহলে ভ্যারাইটিটা তাহলে মিস হয়ে যাবে। সেইটা আমি মানে মাঝে মাঝে মিস করি। আর আমি যেটা তোমায় বলছিলাম, বাই গড গ্রেস আমার ইউএসএতে প্রচুর, যেহেতু অবাঙালি এবং নন ইন্ডিয়ান অডিয়েন্স প্রচুর হয়ে গেছে, সেটা এই লাস্ট 15 বছর ধরে যেতে যেতে সেটা আমি গান গেয়েই তৈরি করেছি। আমার জন্য কেউ ইউএসএতে কেউ বসে নেই, তুমি জানোই সেটা। কারণ কেউ আজকের দিনে এক টুকরো জমি দিতে গেলেও সেটা দেয় না, তো কেউ আমাকে হেল্প করেনি, কোনোদিন হেল্প করেনি। হ্যাঁ, আমি বলছি ওই যে কিছু মানুষ আমার জীবনে জুটে গেছে, যারা আমার গান শুনে যাদের মনে হয়েছে যে না এই ছেলেটা ওদের ট্যালেন্ট আছে, এই ছেলেটাকে আমরা ভালো করতে পারি, সেই রকম কিছু লোক আমার জীবনে এসেছে। কিন্তু এরকম কেউ আসেনি, গডফাদার না। হ্যাঁ, আমার লাইফে গডফাদার নেই। কারেক্ট। আমাকে বলো, এই যে ধরো রিয়েলিটি শো, রাইট, তুমি নিজেও অনেক বছর আগে রিয়েলিটি শোয়ে ইউ আর ওয়ান অফ দ্য রানার্স আপ, ইউ আর দ্য রানার্স আপ ওই শোয়ের। রিয়েলিটি শো একটা আর্টিস্টের কেরিয়ারে বা একটা আর্টিস্টকে আর্টিস্ট হতে গেলে রিয়েলিটি শো কতটা ইম্প্যাক্ট করে, মানে কতটা রিয়েলিটি শো ইজ রিকোয়ার্ড তোমার মনে হয়? বা আর্টিস্টের রেকগনাইজেশনের জন্য নাকি তার ক্যারিয়ারের আপলিফটিং এর জন্য? না, আর্টিস্টের রেকগনিশন পাওয়ার জন্য। দেখো, আর্টিস্টের রেকগনাইজেশনটা একটা আলাদা টপিক, আর আপলিফটিং একটা আলাদা টপিক। এবার আর্টিস্টের রেকগনাইজেশন কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা 20 বছর ধরে রেয়াজ করে ওই ধরো কোনো ক্লাসিক্যাল কনসার্টে গাইছে, 15 মিনিট বা 20 মিনিটের জন্য চান্স পেয়েছে, সে ধরো ওই 20 মিনিট ব্যাং অন ফাটিয়ে দিল, হ্যাঁ, তারপরে কিন্তু সারা কলকাতা শহর তার ফ্যান হয়ে যাবে, সেটা তার ট্যালেন্টের মাধ্যমে হলো। আবার ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম প্রচুর আর্টিস্ট আছে যারা ধরো লাইভ শোতে, আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, সোনু নিগম, সুনিধি চৌহান, আজকের ডেটে সুনিধি চৌহান যেভাবে পারফর্ম করছে ইন্ডিয়ায় কেউ করে না। তুমি কলকাতা বা সারা ইন্ডিয়াতে কোনো একটা 20-21 বছরের মেয়ে ওই রকম লেভেলের পারফরম্যান্স করছে, এনার্জি নিয়ে এবং সুর, ওই লেভেলের সুর নিয়ে, ওই লেভেলের সুর, কিচ্ছু নড়বে না, নষ্ট হবে না। তুমি বলো তার মার্কেট যদি আপনা হয়, আমি তোমায় চ্যালেঞ্জ দিয়ে বলছি, সে কালকে রাতারাতি 1 বছরের মধ্যে সে স্টার হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে স্টার হলে ওই আই এম সরি, মানে ওই যারা এসে ওই যে বিদেশি ব্যান্ডগুলো যারা আসছে, তাদের আগে যেই সমস্ত কর্পোরেট যাদেরকে দিয়ে ওপেনিং করাচ্ছে সোশ্যাল মিডিয়া সো কল্ড স্টার, তারা ওই বেসুরো গাইবে, তারপরে তাদের ট্রোল হতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে স্টার হওয়া তো মানে ওটা তো কেউ মানে বগল দেখিয়েও স্টার হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ওটা তো সোশ্যাল মিডিয়া নয়। বুঝতে পেরেছো? গান বাজনাটা তো একটা আলাদা জায়গায়, রেকগনাইজেশনটা একটা আলাদা জায়গায়। এইবার রিয়েলিটি শোটাকে যদি কেউ ওইভাবে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে যে আমি আমার ট্যালেন্টটা রিয়েলিটি শোতে গিয়ে এমন দেখাবো যে ওখানে যারা বসে আছে তারা তো ছেড়েও দাও, তারা যদি আমাকে কাজ নাও দেয় সেটা ছেড়েই দাও, তারা কতটা কাজ দেয় কি না দেয় সেটার প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু যেই লোকটা টিভিতে বসে দেখছে, যেই লোকটা শ্রেয়া ঘোষালকে দেবদাসে গাওয়ালো, কেন গাওয়ালো? কারণ শ্রেয়া ঘোষাল এমন পারফরমেন্স করলো যে সেই লোকটা ইনফ্লুয়েন্স হয়ে গেল যে আমি দেবদাসের জন্য পারোর আওয়াজ এইটা। সেই লোকটা সঞ্জয় লীলা ভানসালি। সঞ্জয় লীলা ভানসালি তো গডফাদার ছিল না শ্রেয়া ঘোষালের, কিন্তু শ্রেয়া ঘোষাল এমন গাইলো রিয়েলিটি শোতে, বা সুনিধি চৌহান ওইটুকুন বাচ্চা সুনিধি এমন গাইলো, তু চন্দা মে চাঁদনি
তু তরুবর মে শাখ রে, এমন গাইলো লোকে পাগল হয়ে গেল। একটা 11 বছরের বাচ্চা এরকম গাইছে, প্রথম 15 বছর বয়সে প্লেব্যাক করে ফেললো সুনিধি চৌহান। কে চান্স দিল? আনু মালিক, সোনু নিগম। কারণ তোমার মধ্যে যদি ওই ট্যালেন্টটা থাকে আর ওই স্পার্কটা থাকে, আমার মনে হয় আজকের দিনেও লোকে অবশ্যই, হ্যাঁ আমি বলছি যে লাকটা তো ডিপেন্ড করে, মানে ওই টাইমে ওই মোমেন্টে ওই ক্লিকটা হলো, ওটাই দ্যাট ইজ লাক। কিন্তু ওই লাকটা তোমাকে ভগবান সবার জীবনে একবার করে দেয়, কিন্তু ওইখানে যদি তুমি ধেরিয়ে ফেলো, টু ক্যাপিটালাইজ অন ইট, হ্যাঁ, তাহলে তুমি যদি ওখানে তুমি মানে ওইটাকে যদি মিস করে ফেলো, তাহলে তুমি ওই চান্সটা হারিয়ে ফেললে। ওই জন্য তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, ওই জন্যই প্র্যাকটিস। তোমাকে ওই একটাই সুযোগ পাবে, তুমি ওই একটাই রিয়েলিটি শো হবে তোমার জীবনে, যেই রিয়েলিটি শোটা থেকে তুমি তোমার বাকি 40 বছর সাস্টেন করবে, মিউজিক্যাল সাস্টেন। বুঝতে পেরেছো তো? এখন যেটা হচ্ছে, আমি যেমন আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা যখন আসে, অনেক সময় টিপস নিতে আসে বা কথা বলে তাদের মা বাবারা, আমি তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখেছি যেটা খুব আনফর্চুনেট জিনিস, এবং যার জন্যে আজকে মিউজিকের দায়রাটা বা পরিসরটা খুব ছোট জায়গায় চলে এসছে। প্রথমেই তাদের টার্গেট থাকে, এবং সেটা বিভিন্ন, কলকাতা নয়, আমি বলছি শুধু কলকাতা নয়, কিন্তু বম্বে, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, আরও যেখানে যেখানে আছে, সেখানে বড় বড় করে হোর্ডিং দেওয়া হয় যে আমাদের এখানে শিখলে সারেগামাপা বা ইন্ডিয়ান আইডল বা অমুক জায়গায় সুযোগ পাওয়া যায়। মানে তোমার আলটিমেটটা সারেগামাপা ইন্ডিয়ান আইডল হয়ে গেল, গোলটা ওটাই হয়ে গেল। মানে গান শেখাটা গোল নয়। এবং এইভাবে ছেলে মেয়ের বাবা মারা এসে প্রশ্ন করে, মানে জিজ্ঞেস করে, এবং তাদের দাবি এইটা যে আপনার কাছে শিখলে কি ওইখানে যেতে পারবে? তো আমি সবার প্রথমে বলে দিই না, একদম পারবে না, ক্রেজি, মানে একদম পারবে না। মানে আমি তো সবার প্রথমে ওটা, মানে আমি একদম না বলে দিই। তাতে কি হয়, যারা ধরো জেনুইন তারা আসে, আর যারা ওরকম তারা চলে যায়, কেটে যায়, তারা থাকতেও পারবে না। মানে তারা, আমি তাদেরকে যদি আমার জীবনের সমস্ত শিক্ষাও দিয়ে দিই যা আমি শিখেছি, তাও পারবে না, তারপরেও তারা পারবে না, কারণ তাদের গোলটাই অন্য, তাদের মেন্টালিটিটাই অন্য, এবং মেন্টালিটিটা ওই মা বাবাই তৈরি করে দিয়েছে যে এই তোকে চান্স পেতেই হবে, দেখলি তো ওই টুম্পা চান্স পেয়ে গেল, দেখলি তো ওই ঘোতন চান্স পেয়ে গেল, তুই পেলি না। এইটা যদি একটা বাচ্চার কানে সারাক্ষণ তার মা বাবা দিতে থাকে, তাহলে সেই বাচ্চাটা কখন রেয়াজ করবে, কখন গান করবে, সে তো সারাক্ষণ ধরে ভাববে যে প্রেশার সেম। তো যারা এসে আমার কাছে ওরকম ভাবে জিজ্ঞেস করে যে আমার ছেলে মেয়েকে স্যার কি মানে, বা বিশাখা প্লিজ একটুখানি ব্যবস্থা করে দাও, বা এরকম করে চান্স পাইয়ে দাও, তাদের গান বাজনা শেখার মোটিভটাই চলে গেছে। কারণ বাচ্চাদেরকে এমনভাবে প্রেশারাইজ করা হচ্ছে, সেই প্রেশারের জন্য আমার মনে হয় ওরা না কোথাও একটা পিছিয়ে পড়ছে। এটা সমস্ত ভারতবর্ষের সমস্ত এডুকেশন সিস্টেমের মধ্যেই আছে। এটা শুধু গান বাজনা নয়, পুরো গোটা এডুকেশন সিস্টেমের মধ্যেই আছে। আমি কেন বলছি, তার কারণ হচ্ছে সৌভাগ্যবশত যেহেতু 15 বছর ধরে আমি বিদেশে যাচ্ছি, এবং বিদেশে প্রচুর বাচ্চাদের সাথে আমার, কারণ আমি মেন্টালি রিলেট করি বাচ্চাদের সাথে আর অনেক বয়স্ক লোকজনদের সাথে। এবার বাচ্চাদের সাথে যেহেতু আমি প্রচুর কানেক্টেড হই এবং দেখি, আমি তাদেরকে স্টাডি করি। ধরো সুশোভন, আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে আমি একটা খুব দামি মোবাইল দিলাম, আইফোনই দিলাম, আইফোন 17 প্রো দিলাম, দিয়ে আমি তোমায় বললাম যে তুমি এটা ভাঙো, কোনো অসুবিধা নেই, কেউ তোমায় বকবে না, তোমার মধ্যে সাহস জন্মাবে। কারেক্ট। তুমি ওটাকে খুলবে, ভাঙবে, দেখবে, আর যদি ওটা জুড়তে না পারো আরেকটা দেবে পেরেন্টস, সেটাকেও মানে একবার ভুল করবে, দুবার ভুল করবে, 3বারের বার তো তুমি পারবে। কারেক্ট। এখানে কি হয়, প্রথমেই দেওয়ার পরে বলে, মানে আমি একটা মেটেরিয়ালিস্টিক এক্সাম্পল, মানে আমি এডুকেশনের দিক থেকেই বুঝতে পেরেছি। ওখানকার এডুকেশন সিস্টেমটা এরকম যে তুমি এক্সপ্লোর করো, প্রেশার দিচ্ছি না, তাতে বারবার তুমি পড়ে যাও, কোনো চাপ নেই, তুমি নিজেই দাঁড়াও। ওখানে বাচ্চাদের কত মানে এইটুকুন পারলে বাচ্চাদেরকে বাহবা দেওয়া হয়।
এখানে তো কেউ প্রশংসা করে না, প্রশংসাই করে না। আমি সারা জীবনে আমার মায়ের থেকে কোনো প্রশংসাই পাইনি, সেটা একটা অন্য ভালো দিক আছে তার, সেটা আমার মা কেন করেনি সেটা একটা অন্য দিক। মা বাবার প্রশংসা না পাওয়াটা ঠিক আছে, বাট প্রফেশনাল জায়গায় বলছি, চাকরি বাকরিতে বা মিউজিক বা যে কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান, না আমি মা বাবার জন্য বলছি সুশোভন। তার কারণ হচ্ছে বাচ্চাদের প্রথম দর্শক বা অডিয়েন্স বা জাজ বা যেটাই বলো, মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যেটা খিদে থাকে না, সেটা প্রথম মা বাবা। কারণ ধরো একটা 3 বছরের বাচ্চা বা 4 বছরের বা 5 বছরের বাচ্চা, সে তার মা বাবার মুখের দিকে তাকিয়ে থাকে যে মা কি বকবে, বাবা কি বকবে, মারবে নাকি কি করবে। এইবার এখানে ইন্ডিয়ান পেরেন্টিং এর মধ্যে যেটা সমস্যা হয়ে যায় যে প্রথমেই ভয় দেখিয়ে দেয়, এই তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা পারতেই হবে। আরে তুমি দিচ্ছ 4 আনা আর তুমি এক্সপেক্ট করছো 25 টাকা, তাহলে কি করে হবে? তুমি 25 টাকা দিয়ে তুমি এক্সপেক্ট 4 আনা করো, তুমি ওকে প্রেশার দিচ্ছ, উল্টো হয়ে গেছে সিস্টেমটা। তো তাকে আগে শেখাও, তুমি বলো যে তোমাকে বাবা কোথাও যেতে হবে না, ইন্ডিয়ান আইডল, সারেগামাপা, ও অমুক রিয়েলিটি শো, তমুক রিয়েলিটি শো, গানটা শেখ ভালো করে। তুই যদি সিঙ্গার নাও হোস, তুই জীবনে একটা ভালো শ্রোতা হবি, যে বলবে যে এই ছেলেটা ভালো গায়, এই ছেলেটা খারাপ গায়, এ সুরে গায়, এ বেসুরে গায়, আমি এর গান শুনবো, এর গান শুনবো না। এই লিটারেসিটা তো থাকতে হবে। যারা ধরো তুমি ধরো কি নিয়ে পড়েছো, তুমি 11-12 সায়েন্স নিয়ে পড়েছো, ঠিক? তুমি ক্লাস 10 হিস্ট্রি জিওগ্রাফি পড়েছো, তোমার কি আজকে হিস্ট্রি জিওগ্রাফি লাগে না? তো তোমার মা বাবা বা তোমার স্কুলে যদি এডুকেশন সিস্টেমে যদি হিস্ট্রি জিওগ্রাফি যদি তুলে দিত, তাহলে তো তুমি ইতিহাসটা জানতেই পারতাম না, রাইট? সেরকমই মিউজিকে আমরা সারা ভারতবর্ষে এই যে একটা মানে অশিক্ষা, যে আমরা নিজেরাই জানি না যে কোন গানটা আমাদের শোনা উচিত বা কোন আর্টিস্টকে আমাদের শোনা উচিত। হ্যাঁ, আমরা অফকোর্স আমাদের মধ্যে একটা ইনবর্ন ট্যালেন্ট আছে বলে যে বেস্ট সে আমাদের কানে ধরা পড়ে। গিভিং এক্সাম্পল, অরিজিৎ সিং আছে এখন 80-তে, তার পরের নামগুলো আমি দেখি 20, 21, 22 সব গায়ে মানে গ্যাপটা বুঝতে পারছো তো? মানে 80 একটা লোক 80-তে আছে, মানে আর কেউ নেই, মানে কেউ 60 পর্যন্ত কেউ নেই। এরকম কেন হবে? তার কারণ হচ্ছে যে কেউ শিখতে চায় না, কেউ শেখে না। আর শেখার থেকে বড় কনফিডেন্স আর কিছু নেই। মানে তুমি শিখলে যে যতটা কনফিডেন্স ফিল করবে সেইটা আর কিছু হয় না। 3টে কর্ড বাজিয়ে টুং 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 করে একটা সুর করে যেকেও পারে। ওরা আমার যে ড্রাইভার আছে বোম্বেতে, তুমি চেনো হরভজন, ও 3টে কর্ড বাজিয়ে গান শুরু করে দিতে পারে। একটা লা 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 5টা গান শুনবে, 3টে গান বানিয়ে দেবে। ওর তাহলে সুরকার হয়ে গেল, মিউজিক ডাইরেক্টর হয়ে গেল। জানতে হবে না তোমায়, শিখতে হবে না কোন ফ্রিকোয়েন্সি সাউন্ডের সাথে কোন ফ্রিকোয়েন্সি সাউন্ড যাবে না। নয়তো তুমি একটা ভুম করে একটা কিক বাজছে, তার পেছনে একটা বেস গিটার বাজছে, বুম, ওই দুটোই এমন মিক্স হবে কোনোটাই বেরোবে না। তো তোমার সাউন্ডের নলেজ থাকতে হবে তো তোমাকে। কারেক্ট। সাউন্ডের নলেজ না থাকলে কম্পোজিশনের বাঁধন জানতে হবে তো তোমাকে, গানের এক্সপ্রেশন জানতে হবে তো তোমাকে। না তুমি গাওয়াবে কি করে একটা সিঙ্গারকে? আজকাল ম্যাক্সিমাম লোকই তো গাওয়াতেই পারে না। আমি তো মাঝে মাঝে দেখি যে ইউটিউবে R.D. বর্মন বা লক্ষ্মীকান্ত প্যারেলাল ওরা কিভাবে সিঙ্গারদের গাওয়াতেন। সেই ইভেন রহমান কিভাবে সিঙ্গারদেরকে গাওয়ায়। এটা শেখার জিনিস। হ্যাঁ, তুমি ওয়েস্টার্ন মিউজিক নিয়ে পড়ো, শেখো, জানো। তুমি সারা লাইফ পড়ে আছে, কেউ শেখার পেছনে দৌড়চ্ছে না, সবাই রেজাল্ট। হ্যাঁ, সবাই কি করছে যে আচ্ছা ঠিক আছে, আমি এই বছর 50টা শো করেছি, হ্যাঁ 60 লাখ টাকা জমে গেছে আমার অ্যাকাউন্টে, চলো একটা দামি গাড়ি কিনে ফেলি, একটা আইফোন প্রো কিনে। আরে ভাই, জ্যাজ মিউজিকটা শেখ, একটা বিদেশি টিচার হায়ার কর, জ্যাজ মিউজিকটা শেখ, একটা পয়সা খরচ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শেখ, 10টা ঘরানা শেখ, ঠুমরি শেখ, কিছুই শেখে না। মানে না শিখলে তুই বানাবিটা কি? ঠিক এটা একটা প্রবলেম, যেটা আমি একদম বিলিভ করি না। সেই জন্য আমার জীবনে কোনদিন পয়সা হবে না। গুড ওয়ান। লাস্ট যেটা একটা তোমার থেকে আমি জানতে চাইবো, লাইক প্রত্যেকের তো লাইফে ইন্সপিরেশন থাকে, প্রত্যেকেই ইন্সপায়ার হয় কারোর না কারোর থ্রুতে। তো বিশাখ যদি লাইফে হু ইজ ইয়োর বিগেস্ট, কে বা কারা ইজ ইয়োর বিগেস্ট ইন্সপিরেশন ইন লাইফ? মানে মেন্টালি মিউজিক্যালি যদি বলি তাহলে অফকোর্স আমার মা, আমার 2 মা,
মেন্টালি আমার নিজের মা, কারণ আমি তুমি যে বললে শুরুর আগে যে আমার বাবা 2008-এ মারা গেছে, তখন আমি অনেক ছোট। সেই সময় থেকে আমার বাড়িতে রোজগার তো একমাত্র আমিই করি, আর আমার মা তো রোজগারে নয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইউজুয়ালি একটা বাচ্চা ছেলে যখন ঘর থেকে এত দূরে থাকে, তখন মা বাবারা ওই জায়গাটা খুব আতুপুতু হয়ে যায়, বা একটা কোথাও একটা পিছুটান থেকে যায়, যেটা আমার জীবনে খুব হেল্প করেছে। আমার মা আমাকে সবসময় বলেছে তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, মানে তুমি বেরো, তুমি এক্সপ্লোর করো। আমার নিজের মা, সেটা মেন্টালি আমি খুব সেই জায়গাটা থেকে স্ট্রেংথ পেয়েছি। হ্যাঁ, ভেরি স্ট্রং, অ্যান্ড শি ইজ ভেরি স্ট্রং ওম্যান। মানে এখনো, মানে এই বয়সেও, এই রিসেন্টলি আমার মায়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, প্রায় 18টা সেলাই পড়েছে, স্টিচেস, কিন্তু তারপরেও আমার মাকে ডাক্তার সেলাই করছে, ডাক্তার বলছে আমাকে ফোন করে যে আমি এরকম মহিলা দেখিনি, একটা চিৎকার পর্যন্ত করলো না। মানে বুঝতে পারছো তো, মানে তার শক্তি কতটা, টাচউড। এইটা হচ্ছে আমার নিজের মা মেন্টালি। আরেক মা যে আমাকে মানে মিউজিক্যালি, মেন্টালি সব দিক থেকে বড় করেছে, সে মানে তাকে আমি মাম্মাম বলে ডাকি, তুমি চেনো, শ্রীমতী রেশমি চক্রবর্তী। তো তার আমার লাইফে তার আশাটা একটা আমার কাছে মানে বরদান বলতে পারো। মানে মিউজিক্যালি আমি জিরো ছিলাম, সেখান থেকে আমি আজকে যতটুকুন মিউজিক নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, বা আমার চিন্তা করার যতটুকুন যোগ্যতা বা শক্তি আছে, সেটা তাদের দেওয়া। আর মন থেকে, সব দিক থেকে বলছি, মানে আমার নিজের মা কখনো ওইভাবে শেখায়নি যতটা আমার এই মা শিখিয়েছে। মানে আমি একা বম্বেতে আছি আজকে 15 বছর, নিজে রান্না করতে পারি, নিজে কাপড় কাচতে পারি, নিজে একা সমস্ত, আমার কাউকে দরকার হয় না। এইটা আমি জীবনে কোনোদিন সেলফ সাফিশিয়েন্ট, এইটা আমি জীবনে কোনোদিন করিনি, এটা আমার মা আমাকে শিখিয়েছে। এবং এই যে মানে আমার মাম্মা আমাকে শিখিয়েছে, এবং এই যে বাইরে বেরিয়ে মানে ইনক্লুডিং টেবিল ম্যানার্স পর্যন্ত সবটা মানে মেয়েরা দরজা খুলে দেওয়া, হ্যাঁ মানে সবটা, মানে আমার মা আমাকে লিটারালি এটা, মাম্মা আমাকে লিটারালি এটা বকেওছে যে আমি ধরো বসে আছি, বা তোমাকে বলেছি না যে দরজাটা খুলতে, তার মানে এটা না যে সে দরজা খুলে ঢুকতে পারছে না, মানে ওটা একটা এডুকেশনের পার্ট। মানে ওইটা আমি এখন কিন্তু আমার মাকে দরজা খুলে দিতে হয় না, যখন আমাকে শেখাচ্ছিল তখন বলেছি না মুখে আওয়াজ না করে খেতে, এটিকেটস, হ্যাঁ বলেছি না মুখে আওয়াজ না করে খেতে। এই যে জিনিসগুলো, এইগুলো না তোমাকে জীবনে চলার জন্য না খুব অনেক হেল্প করে। মানে তুমি নিজেও জানো না যে এই অভ্যাসগুলো তুমি যখন একটা টপ লেভেলের লোকের সাথে মিটিংয়ে বসছো, বা টেবিল শেয়ার করছো বিদেশে কোথাও, সেখানে গিয়ে যখন তুমি খাচ্ছ কাঁটা চামচ দিয়ে, কাঁটা চামচটাতে কচকচ খটাং খটাং করে আওয়াজ হচ্ছে, এবং মুখে করে আওয়াজ হচ্ছে, এটা যে কত ব্যাড ম্যানার, সেটা তো অর্ধেক লোক জানেই না। এখনো তো অনেকে জানে, কারণ এটা এখন আমি বলছি আজ থেকে 10-15 বছর আগের কথা। বুঝতে পেরেছো তো? তখন টেবিল ম্যানার্স হাত দিয়ে চেটে করে খেত লোকে, সেটা তাতে আমার কোনো আপত্তি নেই, খেতেই পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে যেখানে যেমন সেখানে সেরকম তো, সেটা আমার মা শিখিয়েছে, মাম্মাম শিখিয়েছে। এবং এছাড়াও আরো অনেক ছোট ছোট জিনিস। তো মেন্টালি ইন্সপায়ার্ড বাই অফকোর্স দেম। মিউজিক্যালি আমি বলবো যে আমি ছোটবেলা থেকে, যেহেতু বাবা আমাকে ওই ক্যাসেটসগুলো গিফট করতেন, সেই জন্য আমার জীবনে না ওই কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ জি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, R.D. বর্মন, S.D. বর্মন, লক্ষ্মীকান্ত প্যারেলাল, মদন মোহন, শঙ্কর জয়কিশন, মানে তুমি এন্টায়ার মিউজিক ইন্ডাস্ট্রির যে সমস্ত মানুষগুলো ছিল, বড় বড় বাঘ, তারা না আমার মাথার মধ্যে সারাক্ষণ মারামারি করে, ঢুকে বসে আছে তারা। তো ওরা আমার ইন্সপিরেশন। মানে আমি ওদের গান না শুনলে আমার সারাদিনে আমি 2 ঘন্টা শুনি ওদের গান। মানে আমি বিটলসও শুনি, আমি এড শিরিনও শুনি, আমি ওদেরকেও শুনি। বুঝতে পেরেছি। আমি বিদেশি সাউন্ড ট্র্যাক প্রচুর শুনি, সেটা হতে পারে কোনো ইন্টারন্যাশনাল ডিজে, সেটা হতে পারে ধরো ব্রায়ান টেলর হতে পারে। ব্রায়ান টেলর আমার খুব পছন্দের একজন মিউজিক ডাইরেক্টর, বিদেশি। হ্যান্স জিমার, হ্যাঁ রাইট।
তো এরকম প্রচুর আমি ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য আমি প্রচুর এরকম মিউজিক শুনি যে মানে যারা তোমাকে ইন্সপায়ার করে, ট্রিটমেন্ট করছে। আর আমার সাথে যারা কাজ করে আমি তাদের থেকেও শিখি। আমি তো সবটা জানি না, রাইট, আমি তো সবটা জানি না। যেমন ধরো আমি তোমায় বলছি যে আমার সাথে যেমন শুভদীপ কাজ করতো, শুভদীপ বলে একটি ছেলে আমায় অ্যাসিস্ট করতো, ও আমার সাথে যখন কাজ করতো, সম্রাট বলে একটি ছেলে কাজ করে এখন, আমি ওদের থেকে শিখি। মানে আচ্ছা তুই এই সাউন্ডটাকে কি করে এটা কি করে এটার ব্যালেন্স করলি, বা এই সাউন্ডটার সাথে এটা কি করে করলি আমাকে একটু বল। বা ধরো স্ট্রিংসের লেয়ারিংসের মধ্যে কোন কোন গুলোকে একটুখানি আপলিফটিং করা সাউন্ড ওয়াইজ, সেগুলো আমি শিখি ওদের থেকে। বুঝতে পেরেছি। আমি খুব বাচ্চাদের মতো শিখি, মানে এইটা আমাকে শিখিয়েছে আমার মা শিখিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে আমার মধ্যে একটুখানি ওই বেরিয়ে আসে, কিন্তু সেটা আমি চেষ্টা করি যাতে না বেরোয়, কারণ ওটা কিছু করার নেই, ওটা মাঝে মাঝে বেরিয়ে আসতে হয়। কারণ কি হয়, তুমি যখন এইচওডি হয়ে বসো, সবসময় বাচ্চা হয়ে থাকলে না মাথার উপর অনেকে চড়ে বসে, তো সেই জন্য এইচওডি হলে এবার সেইটা আমার মা তো অনেক সময় বোঝে না সেটা সে কি করে বুঝবে, সেভাবে সোনু তুমি এটা কেন বলছো এটা, রাইট। তো ঠিক আছে, আমি তখন চুপ করে যাই, ঠিক আছে হ্যাঁ না ঠিক, সরি ভুল হয়ে গেছে, সরি এবং ভুল হয়ে গেছে, এটা মন থেকে যদি তুমি বিলিভ করে বলো, বাস দ্যাটস ইট, দ্যাটস হাফ অফ দ্য থিং ইজ ডান। হ্যাঁ, হাফ অফ দ্য আর্গুমেন্টস ডান দেয়ার। ওকে বিশাখ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে এলে, অনেক আড্ডা মারলাম, গল্প করলাম, অনেক কিছু জানতে পারলো রিগার্ডিং মিউজিক, রিগার্ডিং অনেক কিছু তুমি বললে মিউজিক সম্বন্ধে, অ্যান্ড তোমার জার্নি উইচ ইজ ভেরি ভেরি আই এম শিওর ইন্সপিরেশনাল টু এভরিওয়ান। সবাইদের বলে রাখি, প্লিজ ফলো করবেন বিশাখকে, ওর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোয় অলরেডি অসাধারণ কিছু প্রজেক্টে কাজ করেছে, সামনে আরও 3-4টে ভালো ভালো প্রজেক্ট আসতে চলেছে, যেগুলো সময় এলে আপনারা সবাই জানতে পারবেন। সো প্লিজ ফলো করবেন বিশাখকে। অ্যান্ড বিশাখ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। এরকম আরো নতুন মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।